বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এক অসাধারণ সিনেমা কিংডম নিয়ে। এই সিনেমাটা শুধু একটা অ্যাকশন ফিল্ম নয়, বরং এখানে আছে ভাইয়ের প্রতি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, রক্তাক্ত লড়াই আর মানুষের ত্যাগের গল্প। ভাবো তো, এক ভাই পুলিশ যে নিজের দেশ বাঁচানোর জন্য সবকিছু করছে, আর এক ভাই গ্যাংয়ের লিডার যে নিজের মানুষদের জন্য জীবন দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত কে বাঁচবে? ভাইয়ের প্রতি ভালোবাসা জিতবে নাকি কর্তব্য আর প্রতিশোধ? তো চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পটা শুরু হয় 1920 সালে। তখন ইংরেজরা এক বিশেষ গোষ্ঠী ক্যাবেলটার মানুষদের ওপর প্রচণ্ড অত্যাচার করছিল। তারা জানতো এ লড়াই তারা হারবে, কারণ ইংরেজ অনেক আর তারা খুবই কম। তবুও তারা সাহস করে লড়ে। লড়াইয়ের আগে তারা মহিলা ও শিশুদের সুরক্ষিত করে রাখলো, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। ঠিক তখনই ক্যাবেলটার নেতা এলেন। তিনি ছিলেন খুব শক্তিশালী। তিনি একাই অনেক ইংরেজকে মেরে ফেললেন, কিন্তু শেষে ক্যাবেলটারা হেরে গেল। মরার আগে সেই রাজা নিজের মুকুটটা এক ছোট্ট ছেলেকে দিয়ে বললেন, একদিন এক মাসিহা ফিরবে। ছেলেটা জিজ্ঞেস করলো, আমি তাকে কিভাবে চিনব? রাজা বলল, সবার চোখ তার দিকে থাকবে, পুরো এলাকা তখন তার জন্য তোলপাড় হবে। তারপর সেই রাজা মহিলাদের আর শিশুদের নৌকায় তুলে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেন। এরপর গল্প এগিয়ে যায় 1990 সালে, মানে 70 বছর পরে। এখানে আমরা দেখি সুরি নামের এক কনস্টেবলকে। সুরি দেখতে শান্ত, কিন্তু রাগ উঠলে খুবই খারাপ হয়। সে 18 বছর ধরে তার ভাই শিবাকে খুঁজছে। আসলে তাদের বাবা প্রতিদিন মাকে মারধর করত। একদিন রাগে শিবা নিজের বাবাকে মেরে ফেলে, আর সেই দিন থেকেই শিবা ঘর ছেড়ে চলে যায়। তখন থেকে সুরি শুধু ভাইকে খুঁজেই চলছে। তার কাছে তার ভাই শুধু শৈশবের একটা পুরানো ছবি আছে, তাই খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে গেছে। তার মাও তার সাথে ভালো ব্যবহার করে না, হয়তো এই কারণেই যে সুরি এখনো ভাইকে খুঁজে পায়নি। সুরি তার ভাইকে খুব ভালোবাসে। সুরির কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ শিবা। একদিন এক পুলিশ অফিসার নাইরু সুরির কাছে আসে। সে জানতো সুরি একটু গরম মেজাজের মানুষ। নাইরু তাকে আন্ডারকভার এজেন্ট হতে বলে। প্রথমে সুরি মানতে চায়নি, কিন্তু নাইরু যখন বলে সে জানে শিবা কোথায় আছে আর এই মিশন তাকে শিবার কাছে নিয়ে যাবে, তখন সুরি সাথে সাথে রাজি হয়ে যায়। নাইরু সুরিকে জানায় যে সুরিকে যেই গ্যাংয়ে ঢুকতে হবে তার নেতা আর কেউ নয়, শিবা নিজে। এখন শিবা শ্রীলঙ্কার সেন্ট্রাল জেলে আছে, আর সেখানে তাকে মাত্র 3 দিনের জন্য রাখা হবে। তাই সুরিরও হাতে সময় মাত্র 3 দিন। সুরিকে প্রচুর ট্রেনিং দেওয়া হয়, তারপর তাকে শ্রীলঙ্কার সেন্ট্রাল জেলে পাঠানো হয়। এখন আমরা জানতে পারি শ্রীলঙ্কার জাফনাতে একটা গ্যাং আছে, নাম কার্টেল। তারা হংকং থেকে আসা সোনা ভারত পর্যন্ত পাচার করে, আর শিবার কাজ হচ্ছে এই পাচার কাজ ঠিকঠাক সামলানো। এখানে আসে দ্বীপটিবির নাম। শ্রীলঙ্কা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই দ্বীপে সেই সব মানুষ থাকে যারা 1920 সালে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল। তাদের না শ্রীলঙ্কা আশ্রয় দিয়েছে, না ভারত নাগরিকত্ব দিয়েছে। শেষে তাদের এই দ্বীপেই থাকতে হয়েছে। কিন্তু দিবি দ্বীপে নিয়ম আছে। দিবি দ্বীপের কোনো মেয়ে দ্বীপ থেকে বাইরে যেতে পারে না, সবসময় দ্বীপেই থাকতে হয়। এখানে গোল্ড আসে, আর শিবা সেটাই সামলায়। শিবা এখন শুধু কার্টেলের লোক না, সে দিবি দ্বীপের রক্ষকও। কার্টেলের লোকজন ডিবির মানুষদের শ্রীলঙ্কার হাত থেকে রক্ষা করে। খবর পাওয়া গেল হংকং থেকে একটা সোনার কনসাইনমেন্ট দিবি দ্বীপ হয়ে ভারতে ঢুকতে চলেছে। এই খবর জানতেই সুরিকে দিবি যেতে হবে, কিন্তু তার আগে সে পৌঁছায় শ্রীলঙ্কার সেন্ট্রাল জেলে, কারণ তাকে তো শিবার গ্যাংয়ে ঢুকতে হবে। এখন সমস্যা হলো সেখানে হাজার হাজার কয়েদি। 3 দিনের মধ্যে ভাইকে খুঁজে বের করা খুবই কঠিন। তাই সুরি কয়েকজন লোকাল কয়েদির সাথে ঝগড়া লাগিয়ে দেয়, প্রচন্ড মারপিট শুরু করে। শুরুতে সুরিকে সবাই পেটাচ্ছিল, কিন্তু তখনই কয়েদিরা শিবাকে ডাকতে শুরু করে। মুহূর্তের মধ্যেই শিবা হাজির হয় আর এসে সুরির মুখে একটা ঘুষি মারে। 18 বছর পর সুরি নিজের ভাইকে সামনে দেখলো। সুরির চোখে তখন শুধু খুশি, কিন্তু শিবা নির্দয়ভাবে তাকে মারতেই থাকে। তখন সুরি একটা কথা বলে ফেলে, মেরে ফেলো আমায়, যদি বাঁচিয়ে রাখো তবে আমি তোকে মেরে ফেলবো। এই কথা শুনে শিবা থেমে যায়, বুঝতে পারে এ তার ভাই সুরি। এরপর যখন অন্য কয়েদিরা সুরিকে মারতে আসে, শিবা তাদের আটকায় আর সবাইকে বলে, এ আমার ভাই। শিবা তখন সুরিকে জানায় তার কাল জামিন হবে। সে একটা ঠিকানা দিয়ে বলে, জেল থেকে বেরিয়ে প্রথমে এখানেই আসবি। পরের দিন শিবা বেরিয়ে যায়, আর অফিসার নাইরুও সুরিকে মুক্তি করে সেই জায়গায় পাঠিয়ে দেয়। এবার সুরি মিন বাজারে পৌঁছায়। এখান থেকেই দিবি দ্বীপে যাওয়ার পথ। ওখানে গিয়ে সুরি জানতে পারে কার্টেলের আসল লিডার হলো উরাপ্পান, খুব শক্তিশালী লোক। তার 2 ছেলে আছে, একজন হংকংয়ে থাকে, আরেকজন এখানেই, তার নাম মুরগান।
এই মুরগান দিবির মানুষদের ভীষণ ঘৃণা করে, সুযোগ পেলেই দিবির সব মানুষদের মেরে ফেলবে, এটাই তার মনোবাসনা। এরপর শিবা সুরিকে দিয়ে দিবিতে যায়। ওখানে তাদের দেখা হয় এক বৃদ্ধ সাধু ব্যারাগীর সাথে। সেই হলো সেই মানুষ যাকে একসময় রাজা নিজের মুকুট দিয়ে বলেছিল মাসিহা আসবে, তুই তাকে চিনবি। ব্যারাগীর দায়িত্বই ছিল মাসিহাকে চিনে নেওয়া। দিবিতে পৌঁছে সুরি জানতে পারে শিবা বিয়ে করেছে আর তার একটা ছেলে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, শিবার ছেলের নাম রেখেছে সুরি। তখন সুরি বুঝতে পারে তার ভাই এখনো তাকে খুব ভালোবাসে। এদিকে সুরি শিবাকে একটা মিথ্যা বলে। সে জানায় তাদের মা 2 বছর আগে মারা গেছেন। তখন শিবা চুপ করে যায়, কষ্ট পেলেও কিছু বলে না। এরপর গল্পে আসে আরেকজন চরিত্র, ডাক্তার অনু। সেও নাইডুর একজন এজেন্ট। সুরি দিবিতে যা কিছু জানতে পারবে সব খবর ডাক্তার অনুকে দেবে। সুরি যখন দিবির মানুষের সাথে থাকতে শুরু করে তখন সে জানতে পারে একটা গোল্ডের চালান আসতে চলেছে। খবরটা পেয়েই সুরি ছুটে যায় ডাক্তার অনুর কাছে আর তাকে সবকিছু বলে দেয়। অনু দেরি না করে সাথে সাথেই অফিসার নাইডুকে ফোন করে সব জানিয়ে দিল। এরই মাঝে একবার নাইডু আর সুরির দেখা হয়েছিল। তখন নাইডু সুরুকে বলেছিল, যদি ভুল করে তুই আর্মির হাতে ধরা পড়িস তখন কোড ওয়ার্ড বলতে হবে হোয়াইট স্যান্ড, তারা তখন তোকে ছেড়ে দেবে। এবার শিবা তার লোকজন নিয়ে সেই জায়গায় গেল যেখানে সোনার চালান আসার কথা। সুরি ও শিবার সাথে ছিল। তারা যখন সোনা তুলছিল ঠিক তখনই হঠাৎ করে শ্রীলঙ্কার নেভি এসে হাজির হয় এবং প্রচণ্ড গুলি চালানো শুরু করে আর সব সোনা নেভির হাতে চলে যায়। এই খবর পেয়ে কার্টেল হতভম্ব হয়ে যায়। তারা ভাবলো তাদের ভেতরে কেউ একজন গাদ্দার আছে যে খবর ফাঁস করেছে। শিবার সাথে আরেকটা নৌকা গিয়েছিল, তাতে 4 জন ছিল। কার্টেল সেই 4 জনকে আটক করলো, বলল যতক্ষণ না গাদ্দার ধরা পড়ছে 4 জন আমার কাছেই থাকবে। ঠিক তখনই সুরি সবার সামনে একটা আইডিয়া দিল। সে বলল, সোনা এখনো নেভির বেসেই আছে, চাইলে আমরা সেটা সেখান থেকে চুরি করতে পারি। কার্টেল রাজি হয়ে গেল। তারা বলল, যদি সফল হও তবে আমরা 4 জনকে ছেড়ে দেব। কিন্তু সুরির আরেকটা শর্ত ছিল। সে বলল, দিবিতে এক মহিলার ছেলে হয়েছে। ছেলে হওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কারণ দিবি থেকে শুধু ছেলেরাই বাইরে নেওয়া যায়। আমি চাই সেই মা তার ছেলেকে দেখতে যাক। সবাই রাজি হয়ে গেলেও মুরগান এতে রেগে গেল, কারণ সে দিবির মানুষদের একদম পছন্দ করতো না। এরপর সুরি আর শিবা মিলে একটা টিম বানালো। তারা নেভির অফিসারদের ওপর নজর রাখতে লাগলো। কে কোথায় যায়, কবে সোনা শিফট করা হবে, সব তথ্য সুরি জোগাড় করলো। ঠিক হলো যখন সোনা শিফট হবে তখনই হামলা করা হবে। সব প্ল্যান অনুযায়ী হলো। সুরি নিজেকে নেভি অফিসারদের মতো সাজালো যাতে কেউ তাকে চিনতে না পারে। তাদের প্ল্যান একেবারে সফল হলো আর তারা সোনা চুরি করতে পারলো। কিন্তু ফেরার পথে ব্রিজে হঠাৎ একটা চেকপোস্ট বসানো হয়েছিল। সাধারণত চেকিং হতো না, কিন্তু আজ হলো। শিবা তখন ট্রাক থেকে তার লোকজনদের নামিয়ে দিল। প্ল্যান ছিল সুরি আর শিবাও পালিয়ে যাবে, কিন্তু সুরি রাজি হলো না। সে শিবাকে বলল, যাই হোক না কেন আমি এই চেকপোস্ট পেরোবই। তারপর সে ট্রাককে ফুল স্পিডে চালিয়ে দিল। হঠাৎই আর্মি অফিসাররা গুলি চালানো শুরু করলো। তখনই সে নাইডুর নাম্বারে ফোন করলো আর কোড ওয়ার্ড হোয়াইট স্যান্ড বলল। এটা শোনার পর আর্মি গুলি থামালো আর সুরিকে ছেড়ে দিল। কিন্তু এই সময় শিবা বুঝে গেল সুরি আসলে একজন ইন্ডিয়ান পুলিশ অফিসার। সে আন্ডার কভার এজেন্ট হয়ে এসেছে। সুরি আর শিবা সোনা নিয়ে নিরাপদে ফিরল। এতে কার্টেল খুব খুশি হলো আর শিবা সেই আটক 4 জন লোককে মুক্তি করে দিল। যে মহিলাটি দিবিতে বাচ্চা জন্ম দিয়েছিল তাকে প্রথমবারের মতো হাসপাতালে গিয়ে নিজের সন্তানকে দেখার অনুমতি দেওয়া হলো। এত বছর পর কোনো মহিলা দিবি থেকে বাইরে বের হলো, এটা একটা বড় ঘটনা। এরপর সুরি শিবার সাথে কথা বলল। শিবা তাকে সতর্ক করে বলল, তোর এখানে থাকা একদম নিরাপদ নয়। যদি মুরগান বা অন্য কেউ জেনে যায় যে তুই বাইরের লোক তবে তোকে মেরে ফেলবে। সুরি বলল, আমি তোকে নিতে এসেছি। তুই, ভাবি আর তোর ছেলে আমরা সবাই মিলে ভারতে চলে যাব। নাইডু অফিসার আমাকে কথা দিয়েছে। কিন্তু শিবা রাজি হলো না। সে বলল, আমি এই মানুষগুলোর সাথেই থাকবো আর তুই তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তাই তুই এখান থেকে চলে যা। এদিকে কার্টেলের সেই 4 জন লোক ফিরে আসায় সবাই খুশি হয়ে উৎসব করছিল। তখন শিবার ঘনিষ্ঠ বন্ধু সিঙ্গা এসে এক লোককে মারতে শুরু করলো। জানা গেল নেভিকে খবরটা ওই লোক দিয়েছিল। আসলে সিঙ্গার কাজই হলো খবরিদের খুঁজে বের করা। আগে সে সুরিকে সন্দেহ করেছিল, কিন্তু পরে আসল গাদ্দার ধরা পড়লো। অন্যদিকে দিবির কোনো মহিলা বাইরে বেরিয়েছে। এটা দেখে মুরগার প্রচণ্ড রেগে গিয়ে নিজের বাবা উঠাপ্পানকে খুন করলো, কারণ উরাপ্পান দিবির মানুষদের সমর্থন দিচ্ছিল।
মুরগান বলল, ডিবির মানুষদেরও আনো, তারা আমার বাবার শেষকৃত্যে অংশ নেবে। সেই দিন থেকেই উরাপ্পানের গদিতে মুরগান বসে গেল। এবার অফিসার নাইডু আবার সুরির কাছে এলো। সে বলল, একটা কন্টেইনার আছে, তাতে অস্ত্র ভর্তি। সেই কন্টেইনারের নাম্বার শিবার কাছে আছে। তুই সেটা আমাকে এনে দিবি, না হলে আমি ডিবির লোকদের বলে দেব তোর ভাই শিবাই আসল ইনফরমার। তখন ওরা ওকে মেরে ফেলবে। নাইডু আরও বলল, তুই অনেক সীমা ছাড়িয়ে গেছিস, তুই চেকপোস্ট থেকে সোনা বের করেছিস, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, নিজের দেশকেও ঠকিয়েছিস। এই কথা শুনে সুরি শিবার কাছে গেল। সে শিবাকে বলল, আমাকে কন্টেইনারের নাম্বার দে, আমরা এখান থেকে পালাতে পারবো। কিন্তু শিবা কিছুতেই রাজি হলো না। সে বলল, সিংহা এখন ভারতে গেছে, সে অবশ্যই তোকে নিয়ে সব খবর জেনে আসবে। ও ফিরে আসার আগেই তুই এখান থেকে পালিয়ে যা। সুরি শিবাকে বলল, তুই এখানে ভালো আছিস আমি জানি, তোর স্ত্রী আছে, তোর ছেলে আছে, দেবীর লোকেরা তোকে ভালোবাসে, কিন্তু আমার জীবনে তোকে ছাড়া আর কেউ নেই। আমি তোকে ভীষণ ভালোবাসি। সুরি আরও জানালো যে তাদের মা বেঁচে আছে। এটা শুনে শিবা ভীষণ রেগে গেল। শিবা বলল, আমি যা অনুভব করছি তুইও সেটা অনুভব করবি। এই বলে সে সুরিকে চলে যেতে বলল, কিন্তু সুরি গেল না। সে অনুর কাছে গেল। অনু অনেক বুঝিয়ে বলল, যাকে তুমি ভাই বলো সে ভাই নয়, সে এক রাক্ষস। যে নিজের বাবাকে মেরে ফেলতে পারে সে মানুষ না। তখন সুরি তাকে বলল, না অনু, আসল রাক্ষস শিবা নয় আমি। কারণ ছোটবেলায় যখন আমাদের বাবা মাকে খুব মারধর করতো তখন বাবাকে আমিই মেরেছিলাম। দোষটা নিজের ঘরে নিয়েছিল শিবা। শিবা আমাকে সবসময় ভালোবেসেছে, আজও সে আমাকে ভীষণ ভালোবাসে। এরপর সুরি আবার শিবার কাছে যেতে চাইছিল, কিন্তু অনু তাকে আটকায়। সুরি মদ না খাওয়ার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু সেদিন সুরি মদ খেলো। এদিকে অফিসার নাইডুর কাছে মুরগানের কিছু লোক আসছিল। আসলে তারা নাইডুর গুপ্তচর ছিল। নাইডু সব গোপন খবর সেলভাকে জানালো। সেলভা গিয়ে মুরগানকে বলল, কার্টেলের মধ্যে হয় সুরি না হয় শিবা, এদের একজন গুপ্তচর। পরে যখন ডিবির লোকেরা মুরগানের বাড়িতে খেতে এলো তখন শিবাও এলো। মুরগান সরাসরি বলল, ব্রিজের চেকপোস্টের ব্যাপারে সব আমাদের জানা, তোমাদের দুজনের একজন গুপ্তচর। তাই নিজের ভাইকে বাঁচাতে শিবা বলল, হ্যাঁ আমি খবরই। এই শুনে মুরগান কার্টেলের লোকদের উস্কে দিল। সে বলল, ডিবির লোকদের বিশ্বাস করা যাবে না, আজই সবাইকে মেরে ফেলতে হবে। তারপর কার্টেলের লোকেরা মিলে ডিবির মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা খুব নিষ্ঠুরভাবে সবাইকে মারলো। আসলে মুরগান তো সবসময় সুযোগ খুঁজতো ডিবির লোকদের শেষ করে দেওয়ার। আজ তার হাতে সুযোগ এলো, তাই সে নির্মমভাবে সবাইকে কেটে ফেললো। শিবা প্রাণপণ চেষ্টা করছিল নিজের কুলের লোকদের বাঁচাতে, কিন্তু সে পারল না। ডিবির অর্ধেকেরও বেশি মানুষ মারা গেল। শিবার স্ত্রীও মারা গেল, শুধু তার ছেলে তখনও বেঁচে ছিল। শেষে বিরাগী কোনোভাবে কিছু লোককে নিয়ে ডিবিতে ফিরিয়ে আনলো। মধ্যরাতে হঠাৎ অনু সুরিকে জাগালো। সে বলল, ডিবিতে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। সুরি যখন আগুনের লেলিহান শিখা দেখলো তখনই বুঝে গেল যে কিছু ভীষণ খারাপ ঘটেছে। সে ছুটে গেল ডিবিতে, গিয়ে দেখলো চারদিকে শুধু লাশের স্তূপ, আর সেখানে শিভার লাশও পড়ে আছে। এটা দেখে সুরি একেবারে ভেঙে পড়ল। যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো সে আজ আর নেই। কিন্তু এই দুঃখ সুরির ভেতরে জ্বালামুখীর মতো বিস্ফোরণ ঘটালো। সে 1920 সাল থেকে দাঁড়িয়ে থাকা একটা নৌকার দড়ি একা টানতে শুরু করলো। বিরাগে নিয়মিত ওই নৌকাটার মেরামত করত। যখন সবাই দেখলো একা সুরি সেই নৌকা টেনে নিয়ে যাচ্ছে তখন তারা বুঝলো এই তাদের আসল নেতা। সব মানুষের দৃষ্টি তখন শুধু সুরির ওপরই ছিল। সবাই তার সঙ্গে দাঁড়ালো। এভাবে সবাইকে নিয়ে সুরি এগিয়ে গেল মুরগানের আড্ডার দিকে। সুরির সঙ্গে যারা ছিল তারা সবাই মিলে মুরগানের লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক যেমন মুরগান ডিবির লোকদের মেরেছিল তেমন নৃশংসভাবে তারা মুরগানের লোকদের শেষ করতে লাগলো। যদিও মুরগানের সৈন্য ছিল অনেক আর সুরির সঙ্গে লোক ছিল খুবই কম, তবুও তারা ভয় পেল না। সরাসরি মুরগানের আস্তানায় ঢুকে তার লোকদের কাচুকাটা করে দিল। শেষমেশ সুরির মুখোমুখি হলো মুরগান। সুরি মুরগানকেও ভয়ানকভাবে পেটাতে পেটাতে মেরে ফেললো। তখন বিরাগী বুঝতে পারলো 70 বছর ধরে যাকে মাসিহা বলে তারা অপেক্ষা করছিল সেই আসল সুরি। বিরাগী বলল, সুরি এখানে নিজে থেকে আসেনি, তাকে বড় কাজের জন্য এখানে আনা হয়েছে। এটা ভাগ্যের লেখা। 1920 সালে রাজা বিরাগীকে যে মুকুট দিয়েছিল সেই মুকুট এবার সুরির মাথায় পরিয়ে দিল। কিন্তু এখানে গল্প থেমে থাকে না। আরেকটা বিপদ সামনে অপেক্ষা করছে। উরাপ্পানের আরেক ছেলে আছে যে হংকং থেকে ফিরে এসেছে। সেসব জেনে গেছে উরাপ্পান আর মুরগান এখন বেঁচে নেই, তাই এবার সে যে কোনো মূল্যে সুরির বিরুদ্ধে প্রতিশোধ নেবে।
ফিল্মে একেবারেই শেষে আরেকটা সত্যি বের হয়। আসলে অনু আগে থেকেই জানতো সেই রাতে শিবার মৃত্যু হবে, কিন্তু সে ইচ্ছে করে সুরিকে কিছু বলেনি। যদি একদিন সুরি জেনে যায় যে অনু সব জানতো, তাহলে সে অনুকেও বাঁচতে দেবে না। এভাবে এই ছবির গল্প শেষ হয়। আপনাদের কেমন লাগলো ব্যাখ্যা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।